আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডক্টরোলা.কম আয়োজিত ডক্টরোলায় আমার ডাক্তার অনুষ্ঠানে। আমি ডাক্তার এজাজ আজকে আপনাদের সাথে আছি অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়ে। আজকে আমরা আলোচনা করব পাইলস এবং ফিস্টুলা নিয়ে, এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম স্যার। স্যার সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। স্যার কনসালটেন্সি দিয়ে থাকেন কেয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মোহাম্মদপুর কলেজ রোডে। স্যার আজকে আমাদের সাথে আলোচনা করবেন পাইলস এবং ফিস্টুলা নিয়ে। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের ফেসবুক লাইভে চলে যাওয়া যে পোস্টটি রয়েছে সেটাতে আপনি কমেন্ট করতে পারেন। কমেন্ট করার সময় অবশ্যই আপনার বয়স, ওজন এবং পেশা উল্লেখ করবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন দিয়ে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। আপনি ভালো আছেন তো? জি স্যার। স্যার আমাদের আজকে আলোচনার বিষয়টি হচ্ছে পাইলস এবং ফিস্টুলা, এবং এই নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রথমে আমাদের দর্শকদেরকে যদি বলে দিতেন পাইলস কি। মলদ্বারে বিভিন্ন রকম রোগ হয়। মলদ্বারে যে রোগী হোক না কেন, সাধারণ মানুষ মনে করে থাকে পাইলস হয়েছে। আসলে ঘটনাটা সেরকম নয়। মলদ্বারে বিভিন্ন রকম রোগ হয়, যেমন অ্যানাল ফিশার, ফিস্টুলা, মলদ্বারে ক্যান্সার, তারপর মলদ্বারে পুষ পানি পড়ে, যাকে আমি ফিস্টুলা বলে থাকি। এটা ছাড়াও মলদ্বারে হঠাৎ করে ফুলে যায়, ব্যথা করে, সেটাকে অ্যানাল অ্যাবসেস বলা হয়। এটা ছাড়াও রেকটাল প্রোলাপস, বিভিন্ন রকম রোগ হয়। আমরা সাধারণ মানুষের কাছে যখন চেম্বারে বসি, বিভিন্ন রকম রোগীরা আসেন, রোগীরা বলে থাকেন আমার পাইলস হয়েছে। মলদ্বারে যে রোগী হোক, সাধারণ মানুষ এটাকে পাইলস বলে সম্বোধন করে। কিন্তু মেডিকেল টার্মে বা আমরা চিকিৎসা বিদ্যায় যেটাকে আমরা পাইলস বলতে বুঝি, সেটা হচ্ছে মলদ্বারে থেকে কোনো একটু মাংসপেশির মতো কিছু বের হয়ে আসা। অথবা এটাকে আবার বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, যেমন প্রথম ডিগ্রি, দ্বিতীয় ডিগ্রি, তৃতীয় এবং চতুর্থ। সাধারণত প্রথম ডিগ্রি হেমোরয়েড বা পাইলস যদি হয়ে থাকে, সাধারণত রোগীদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, এবং এই রক্তটা হচ্ছে একেবারেই ফ্রেশ রক্ত, তাজা রক্ত। রোগীরা বলে কখনো ফুটা ফুটা পড়ে, কখনো অথবা ফিনকি দিয়ে যায়। সাধারণত মলদ্বারের বাইরের অংশে কোনো কিছুই থাকে না। এটা প্রথম ডিগ্রি পাইলস বা হেমোরয়েড। আবার কতগুলি হচ্ছে সেকেন্ড ডিগ্রি পাইলস বা হেমোরয়েড। সেটা হচ্ছে মল ত্যাগের সময় রোগীরা বলে কিছু একটা মাংসপেশির মতো বের হয়ে আসে, মাঝে মধ্যে রক্ত যায়, একেবারেই তাজা রক্ত। রক্ত যাওয়ার সময় সাধারণত ব্যথা করে না, এবং মল ত্যাগের পর সেই মাংসপিণ্ডটুকু মলদ্বারের ভিতরে ঢুকে যায়, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড। এবং তৃতীয় ডিগ্রি হচ্ছে মলত্যাগের পর একটু বাড়তি মাংসের মতো বের হয়, যেটা নাকি আবার চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়। আবার 4 ডিগ্রি হেমোরয়েড, যেটা হচ্ছে সব সময় বাইরে থাকে, এটা চাপ দিলেও ঢুকে না। কাজী হেমোরয়েড বা পাইলস বলতে বুঝি মলদ্বারের পাশে একটু বাড়তি মাংসের মতো কিছু বের হয়ে আসা। এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেভাবে ক্লাসিফিকেশন করা হয় সেটা আপনাদেরকে বললাম। কিন্তু সাধারণ মানুষ যে রোগী হোক, ক্যান্সার হলেও মনে করে পাইলস হয়েছে, অ্যানাল ফিশার হলেও মনে করে পাইলস হয়েছে, ফিস্টুলা হলেও মনে করে পাইলস হয়েছে। আসলে পাইলস কি পাইলস না সেটা বোঝার জন্য অবশ্যই একজন দক্ষ কোলোরেক্টাল সার্জনের কিংবা সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। বাসায় বসে থেকে পাইলস হয়েছে অনেক করাটা একেবারেই ঠিক হবে না। স্যার আমরা জানলাম পাইলস কি এবং এর কি কি ডিগ্রি রয়েছে, একইভাবে আমরা যদি একটু জেনে নিই ফিস্টুলা কি। হ্যাঁ, ফিস্টুলা ফিস্টুলা হচ্ছে মলদ্বারের আরেকটা কমন রোগ। এই রোগ হলে সাধারণত মলদ্বারের বাইরে কোনো মাংসপেশির মতো কোনো কিছুই থাকে না। মলদ্বার থেকে একটু দূরে বা মলদ্বারের নিকটবর্তী স্থানে একটা ছিদ্রের মতো থাকে, সেই ছিদ্র দিয়ে মাঝে মধ্যে পাকে গলে পুষ্পানি বের হয়। রোগীরা সাধারণত এসে প্রাথমিক অবস্থায় বলে, আমরা যখন জিজ্ঞেস করি আপনার কি হয়েছে, রোগী বলে আমার পাইলস হয়েছে। যখন আরো জিজ্ঞেস করি তখন বলে পায়খানার রাস্তার পাশে একটা ছিদ্র হয়, সেই ছিদ্র দিয়ে মাঝে মধ্যে পাকে গলে পুঁজ বের হয়। যখন পুঁজ হয়ে যায় তখন মারাত্মক ব্যথা করে, পুঁজটা বের হয়ে গেলে তখন ব্যথাটা কমে যায়। এটা ছাড়াও রোগীরা যেটা বলে, আমার আগে একটা ফোড়ার মতো হয়েছিল, ফোড়াটা হয়তো স্থানীয়ভাবে কোথাও গলে গিয়েছিল, অথবা এটা আমরা কেটে ফেলেছি, তারপর আবার একটা নালীর মতো হয়েছে, এটা মাঝে মধ্যেই ফুলে ওঠে, পাকে গলে পুঁজ বের হয়। সাধারণত ফিস্টুলা বলতে আমরা একটা নালী বুঝি, যেটা হচ্ছে মলদ্বারের পাশে একটা ছিদ্র, যেটা থেকে মাঝে মধ্যে পাকে গলে পুঁজ বের হয়। রোগীরা অনেক সময় চুলকানির কথা বলে। এই রোগ হলে সাধারণত তাজা রক্ত যায় না, শুধুমাত্র পুঁজ পড়ে কিংবা ব্যথা করে। এই কমপ্লেন নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে শরণাপন্ন হয়।
স্যার, আমরা আলোচনা করছিলাম পায়ুপথের দুটি রোগ নিয়ে, পাইলস এবং ফিস্টুলা। এছাড়া পায়ুপথে আর কি কি রোগ হতে পারে? পাইলস এবং ফিস্টুলা ছাড়াও আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যেমন অ্যানাল ফিশার হয়। অ্যানাল ফিশার যখন হয়, এই সমস্ত রোগীরা সাধারণত যেটা বলে থাকে, পায়খানার পরে তীব্র জ্বালাপোড়া করে, পায়খানার রাস্তা চিরে যায় বা ছিঁড়ে যায়। এবং সাধারণত অনেক সময় যখন শক্ত পায়খানা হয় বা ডায়রিয়ার পরবর্তী সময়, কিংবা মহিলাদের ক্ষেত্রে যখন বাচ্চা পেটে আসে, তখন বলে বাচ্চা হওয়ার পর থেকে আমার মলদ্বারের পাশে প্রচন্ড ব্যথা করে, জ্বালাপোড়া করে, মাঝে মধ্যে হয়তো রক্ত যায়, সেই কথাও বলতে পারে। এবং কখনো বলে ছোট একটা চামড়া বা মাছের ঠোঁটের মতো একটু বাড়তি মাংসের মতো আছে। এটা হচ্ছে বললাম অ্যানাল ফিশারের কথা। তাছাড়াও ছোট বাচ্চা কিংবা বড়দের ক্ষেত্রেও, বৃদ্ধদের ক্ষেত্রেও রোগীরা সাধারণত বলে পায়খানা করার সময় সম্পূর্ণ মলদ্বারটা বেরিয়ে আসে, আবার মলত্যাগের পর সেটা ঢুকে যায়। এবং এই ক্ষেত্রে কোনো রক্ত যায় না, ব্যথাও করে না। এটাকে বলা হয় আলিশ বা প্রোলাপস। এটা ছাড়াও রোগীরা অনেক সময় আসে হঠাৎ মলদ্বারে ব্যথা, ব্যথা যে শুরু হয়েছে সেটা আর কমে না, অনেক ক্ষেত্রে জ্বরও নিয়ে আসে, সেটা হচ্ছে পেরিএনাল অ্যাবসেস। এটা ছাড়াও মলদ্বারে ক্যান্সার, কোলনে ক্যান্সার, কিংবা কতগুলি ডিজিজ রয়েছে, সেটাকে আমরা বলি ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রনস ডিজিজ। এই ক্ষেত্রে রোগীরা বলে রক্তামাশয় হয়েছে। আসলে প্রতিটা ক্ষেত্রে যে রক্তামাশয় হচ্ছে বা আমাশয় হচ্ছে সেই রকম না। দেখা যায় কোলনের ভিতরে, সাধারণত মলদ্বারে কিছুই থাকে না, মলদ্বারের ভিতরের অংশে কোথাও হয়তো টিউমার হয়েছে রেকটামে বা কোলনে। রোগীদের সাধারণত মলত্যাগের যে স্বাভাবিক অভ্যাস সেটা চেঞ্জ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে হয়তো রক্ত যায়, রোগীর আম যায়, রোগীর পায়খানা করার পর কখনো পূর্ণতা আসে না, হঠাৎ করে ওজন কমে যায়। এটা হচ্ছে মলদ্বারের ক্যান্সার। এটা ছাড়া অনেক রকম রোগ আছে, আমরা সাধারণত এই সমস্ত রোগগুলি বেশি পেয়ে থাকি। স্যার, আমরা জানলাম যে এর অন্যতম লক্ষণ হচ্ছে এর সাথে রক্ত যাওয়া। আর কি কি কারণে রক্ত যেতে পারে? ধন্যবাদ আপনাকে। মলদ্বারে রক্ত যায় শুধুমাত্র পাইলস হলে সেটা না। যেমন পাইলস হলে যাবে, হেমোরয়েড হলে, অ্যানাল ফিশারের ক্ষেত্রেও রক্ত যেতে পারে, রেকটাল পলিপ যদি হয় বাচ্চাদের রক্ত যেতে পারে, অ্যানাল ক্যান্সার বা রেকটাল ক্যান্সার হলেও রক্ত যায়, কোলনে ক্যান্সার হলেও রক্ত যায়। কখনো কখনো যেটা ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, সেই ক্ষেত্রেও রক্ত যেতে পারে, কিংবা রক্তামাশয় হলেও রক্ত যেতে পারে। কাজে রক্ত যখনই যায় আমরা বুঝে যাব পাইলস হয়েছে সেটা কিন্তু না। অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারপরে রোগটা নির্ণয় করা শ্রেয়। কারণ উপসর্গগুলি মোটামুটি একই রকম, কিন্তু এটা যখন আমরা বিভিন্ন রকম পরীক্ষা করে দেখি তখনই মাত্র নির্ণয় করতে পারি এটা কি শুধু পাইলস হয়েছে, রক্তামাশয় হয়েছে, না পলিপ হয়েছে, নাকি অ্যানাল ক্যান্সার, রেকটাল ক্যান্সার হয়েছে। কাজী মলদ্বারের শুধু উপসর্গ শুনে রোগ নির্ণয় করা মোটামুটি অসম্ভব। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রোক্টোস্কোপি, সিগমোইডোস্কোপি, কিংবা কখনো কখনো কোলোনোস্কোপি করারও প্রয়োজন হয়ে থাকে। স্যার, পাইলসের কারণগুলো কি কি, বা কি কি কারণে পাইলস বা এই মাংস ফোলাটা বাড়তে পারে? পাইলস বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত প্রত্যেকটা অসুখের ক্ষেত্রে যেটা আমি বলি, কাউকে যদি আল্লাহ যে রোগটা দিবে সেটি আসলে হবে। সবচেয়ে বড় কথা, পাইলস এর কমন কাজ কতগুলি কারণ রয়েছে। যেমন কারো যদি কনস্টিপেশন থাকে, অর্থাৎ কুষ্ঠকাঠিন্য, মলদ্বারের ভিতরের অংশ বিভিন্ন রকম হেমোরয়েডাল কুশন থাকে। অনেক সময় কারো যদি মলত্যাগে সময় লাগে, কুষ্ঠকাঠিন্য থাকে, তার মলত্যাগ করতে প্রেসার দিতে হয়, সেই ক্ষেত্রে সেই যে কুশনগুলি এগুলি বেরিয়ে আসে। কুশন হচ্ছে পায়খানার রাস্তাকে আমরা যে পায়খানা ধরে রাখতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে কারো যদি ডায়রিয়া হয় সেই ক্ষেত্রেও পাইলস হতে পারে, বংশে যদি থাকে তাদের ক্ষেত্রে হয়। কেউ যদি দেখা যায় সব সময় রিস্ক খায়, সেডেন্ডারি ওয়ার্কার, অর্থাৎ বসে বসে কাজ করে, খুব একটা মোটাসোটা মানুষ, সব সময় খাবার দাবার বেশি খায় এবং ঠিক মতো প্রতিদিন সে মলত্যাগের করে না, কিংবা তার অতিরিক্ত ব্যস্ততার কারণে হলেও মলত্যাগ করতে পারে না বা সময় নাই, তাদের ক্ষেত্রে দেখা যায় মলত্যাগের অভ্যাসটা রেগুলার অভ্যাস। অধিকাংশ রোগীদের আমরা যেটা বলে থাকি, প্রতিদিন প্রত্যুষে উঠে আপনি মলত্যাগ করবেন, সেটা অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না। এবং তারা হয়তো সবজি খায় না, পরিমাণ মতো পানি খায় না, এবং পরিমাণ মতো এক্সারসাইজ করে না। এদের ক্ষেত্রেই সাধারণত দেখা যায় পাইলসটা বেশি হয়ে থাকে।
স্যার, পাইলস থেকে কি ফিস্টুলা হতে পারে, আর হলে ফিস্টুলার আর কি কি কারণ রয়েছে? হ্যাঁ, পাইলস থেকে ফিস্টুলা, পাইলস একটা রোগ, ফিস্টুলা হচ্ছে ভিন্ন একটা রোগ। পাইলস থেকে সাধারণত ফিস্টুলা হয় না। পাইলস থেকে পাইলস ইতিপূর্বে আমি বলেছি, পাইলসের বিভিন্ন রকম ডিগ্রি রয়েছে, প্রথম ডিগ্রি, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। অনেক ক্ষেত্রে পাইলসের ক্ষেত্রে যেটা হয়, থ্রম্বোসিস হয়ে যায় কিংবা প্রোলাপসড হয়ে যায়। কিন্তু পাইলস থেকে কখনোই ফিস্টুলা বা কখনো ক্যান্সার, অনেক সময় মানুষ মনে করে থাকে রোগটা আমার দীর্ঘদিন যাবত, আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে। আসলে পাইলস হচ্ছে সম্পূর্ণ একটা বিনাইন ডিজিজ। পাইলস থেকে কখনোই ফিস্টুলা হয় না। ফিস্টুলা হওয়ার অন্যতম কারণ হচ্ছে মল দ্বারের ভিতরে বিভিন্ন রকম গ্রন্থি থাকে, যেটাকে আমরা বলি অ্যানাল গ্ল্যান্ড। অ্যানাল গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকম পিচ্ছিল পদার্থ সিক্রেশন হয়, বের হয়, যেটা নাকি আমাদের মল থেকে সহায়তা করে। কখনো কখনো এই অ্যানাল গ্ল্যান্ডের মধ্যে যখন ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে অ্যাবসেস হয়। এই অ্যাবসেস মানে পুজ হয়ে যায়, পুজটা বের হতে চেষ্টা করে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় একটা নালী হয়ে যায়। তখন সেই নালী দিয়ে মাঝে মধ্যে ফুলে যায়, পাকে, গলে পুজ বের হয়, যেটাকে আমরা ফিস্টুলা বলি। সাধারণত পাইলস থেকে ফিস্টুলা হয় না। ফিস্টুলা হচ্ছে একটা ভিন্ন ধরনের রোগ এবং সেটার চিকিৎসাও ভিন্ন রকম। স্যার, আমরা এর আলোচনায় বা চিকিৎসার আলোচনায় ফিরে আসবো, তার আগে কয়েকটি কমেন্ট নিয়ে নিচ্ছি ফেসবুক ফ্যানদের। স্বপ্না আফরোজ, তিনি প্রশ্ন করেছেন, আমার বয়স 35, মাঝে মাঝে ব্লাড চাই, আবার মাংস বেড়ে গেছে, কি ওষুধ খাবে বা কি করতে পারেন? ধন্যবাদ স্বপ্না আফরোজ। আপনার যে সমস্যাটা, সেটা হচ্ছে আপনি বলেছেন আপনার মলদ্বারের বাইরে একটি বাড়তি মাংসের মতো বের হয়ে গেছে, আহ, এবং আপনার মাঝে মধ্যে রক্ত যায়, কিন্তু আপনি বলেন নাই রক্তটা কি, রক্তের সাথে কি ব্যথা হয় কি ব্যথা হয় না, এবং এটা পায়খানা শক্ত হলে হয়, রক্তটা কিভাবে যায়, তাজা রক্ত যায় না ফিনকি দিয়ে রক্ত পড়ে, এবং পায়খানার অভ্যাসটা আপনার কিরকম। আহ, আমি বলবো আপনি কোনো বিশেষজ্ঞ সার্জন কিংবা বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জনের কে দেখিয়ে তারপর রোগটা নির্ণয় করিয়ে এটা চিকিৎসা নেন। আপনাকে আমি এই মুহূর্তে যে উপদেশটা দিতে পারি, সেটা হচ্ছে আপনি সাফিসিয়েন্ট ওয়াটার এবং ভেজিটেবল, শাকসবজি খাবেন এবং নিয়মিত এক্সারসাইজ করবেন। পায়খানা শক্ত করবেন না। কিন্তু এই রোগটা নির্ণয় করার জন্য অবশ্যই আপনার একজন ডাক্তারের বা বিশেষজ্ঞ চিকিৎসকের, সার্জন অথবা কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। দর্শকদেরকে বলে দিতে চাই, আজকে আমাদের সাথে আলোচনা করতে উপস্থিত আছেন ডাক্তার নাজমুল হক মাসুম স্যার। স্যার হচ্ছেন সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের যদি পাইলস এবং ফিস্টুলা নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে, আপনারা আমাদের ফেসবুক লাইভের পোস্টে উল্লেখ করুন। অবশ্যই উল্লেখ করার সময় আপনার রোগের বিস্তারিত বিবরণ, আপনার বয়স, ওজন এবং পেশা উল্লেখ করার চেষ্টা করবেন। স্যার, আরেকটি প্রশ্ন করেছেন মালিহা মালি, তিনি জানতে চেয়েছেন, আমার ফিস্টুলা 2 বছর ধরে, পায়খানার মুখের একটু উপরে ফোড়ার মতো জ্বলে এবং ফেটে যায়, তারপর ওখান থেকে অনেক বেশি পুজ বের হয়, আবার ভালো হয়ে যায় নিজে নিজে, উনি কি করতে পারেন? হ্যাঁ, ধন্যবাদ মালিহা মালি। আহ, আপনার ফিস্টুলাই হয়েছে, কিন্তু ফিস্টুলাটা আবার বিভিন্ন রকম হয়ে থাকে। কতগুলি ফিস্টুলা হচ্ছে সিম্পল ফিস্টুলা, কতগুলি হচ্ছে কমপ্লেক্স ফিস্টুলা। ফিস্টুলার যে চিকিৎসা, এটা হচ্ছে অপারেশন। অপারেশনের আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন ফিস্টুলোটমি, ফিস্টুলেকটমি, লিফট টেকনিক এবং ফিস্টুলোটমি উইথ সিটন অ্যাপ্লিকেশন। এখন আপনার ফিস্টুলাটা কি রকম সেটা আগে নির্ণয় করতে হবে। তবে আমি এটা বলে দিতে পারি, আপনার যে ফিস্টুলাটা হয়েছে এটা ঔষধে যাবে না, এটা অপারেশন লাগবে। আপনাকে অবশ্যই একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়া উচিত বলে মনে করি, এবং সেই অনুসারে আপনি যদি চিকিৎসা নেন, আপনি অবশ্যই এ থেকে পরিত্রাণ পাবেন। এবং এটা শুধু অ্যান্টিবায়োটিক খেয়ে বা এইভাবে আপনার বসে থাকা ঠিক হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় সিম্পল ফিস্টুলা থাকে, যেটা আমরা একটা ধাপে অপারেশন করি। অনেকগুলি দেখা যায় তো লিপ টেকনিক, অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতি ফিস্টুলা অপারেশনের, যেখানে কাটাছিড়ার পরিমাণ কম, পেশেন্টদের খুব বেশি দিন ড্রেসিং করতে হয় না, এবং দ্রুত ভালো হয়ে যায়। এটা যদি আপনি দীর্ঘদিন চিকিৎসা না করান, তাহলে দেখা যাবে এই সিম্পল ফিস্টুলাটি কমপ্লেক্স ফিস্টুলাতে পরিণত হয়েছে। সেই ক্ষেত্রে আপনার চিকিৎসাটা যেমন দীর্ঘমেয়াদী হয়, অনেক ক্ষেত্রে 2টা ধাপে করতে হয় এবং সফলতার চান্সও কমে যায়। আমি মনে করি এটা আপনি বসে না থেকে অবশ্যই কোনো সার্জনের শরণাপন্ন হয়ে এটার চিকিৎসা নেবেন। স্যার, অনেকেরই মনের মধ্যে ধারণা থাকে যে ফিস্টুলা হলেই মনে হয় অপারেশন করতে হবে, আবার অনেকে বলে থাকেন অপারেশন করলে সারে না।
আসলে ধারণা দুটি কতটা ভুল? হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আসলে ফিস্টুলা যদি হয়ে যায়, যদি সঠিকভাবে নির্ণয় হয় এটা ফিস্টুলা, তাহলে আমি যেটা মনে করি এটা অবশ্যই আপনার অপারেশন লাগবে, এবং অপারেশন ছাড়া ফিস্টুলা ঠিক হয় না। এবং অপারেশন যেটা হয়, অপারেশন খুবই মিনিমাল ইনভেসিভ অপারেশন। আজকাল অনেক ফিস্টুলাতে ফিব্রিন গ্লু, প্লাক কিংবা ফিস্টুলোটমি, লিড টেকনিক আমরা করে থাকি। সেটা ফিস্টুলা, এটা সিম্পল, কম্পাউন্ড না কমপ্লেক্স অথবা হাই ভ্যারাইটির কিনা সেটার উপর ডিপেন্ড করে। আগে ধারণা করা হতো যে ফিস্টুলা চিকিৎসা করলে ভালো হয় না। আমি মনে করি, বা আমরা যে ফিস্টুলা অপারেশনগুলি করে থাকি, যদি সঠিকভাবে ট্র্যাকগুলি নির্ণয় করা যায়, আমরা সাধারণত অপারেশনের সময়, এটা অনেক ক্ষেত্রে সার্জনের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। আমরা যখন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি, আমরা ট্র্যাকটা আইডেন্টিফাই করতে পারি, এবং আইডেন্টিফাই করে আমরা যদি প্রপারলি এটা চিকিৎসা করি, ফিস্টুলা চিকিৎসা করলে সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব। স্যার, পাইলসের ক্ষেত্রেও কি ব্যাপারটি একই রকম? অপারেশন কখন কখন লাগে? হ্যাঁ, পাইলসের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যদি রোগীরা আসেন, সেই ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না। প্রথম ডিগ্রি হেমোরয়েড যেটাকে আমরা বলি, সাধারণত রোগীদের পায়খানার রাস্তা দিয়ে ব্যথা মুক্ত ভাবে, কোনো ব্যথা হয় না, রক্ত যায়। এবং ব্যথা মুক্ত ভাবে যদি কখনো রক্ত যায়, এই রোগীরা শুধুমাত্র খাদ্যাভ্যাস যদি পরিবর্তন করে, সাফিসিয়েন্ট ওয়াটার, ভেজিটেবলস এবং এক্সারসাইজ করে থাকেন, তাহলে পায়খানা যদি শক্ত না হয় এবং কিছু ঔষধ মেডিকেশন যদি নেন, তাহলে এই রোগ থেকে সম্পূর্ণরূপে উনি নিরাময় লাভ করতে পারেন। এটা ছাড়াও আমরা মিনিমাল ইনভেসিভ কিছু প্রসিডিউর করে থাকি, যেটার জন্য কোনো হসপিটালে ভর্তি থাকার প্রয়োজন হয় না। আমাদের রোগীরা চেম্বারে আসেন, আমরা যেই অংশ থেকে রক্ত যায় সেখানে একটা ব্যান্ডের মতো পরিয়ে দিই। এটা ব্যান্ড লাইগেশন বা রিং লাইগেশন বলে থাকি। এটা করে ওই দিনই রোগী বাড়ি ফিরে যেতে পারেন। সাধারণত প্রথম ডিগ্রি কিংবা দ্বিতীয় ডিগ্রি হেমোরয়েডের ক্ষেত্রে বেন্ডিং করে দিলে চলে, অপারেশনের প্রয়োজন হয় না। কিন্তু থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি হেমোরয়েড যখন পেশেন্টের খুবই কষ্ট হয়, পায়খানা রাস্তা বেরিয়ে আসে এবং রক্ত যায়, সেই ক্ষেত্রে আজকাল আধুনিক অপারেশন এসেছে, যেটাকে আমরা বলি স্ট্যাপল হেমোরয়েক্টমি অথবা লঙ্গ অপারেশন। এই ক্ষেত্রে প্রভিশনাল যে পদ্ধতি ছিল, কনভেনশনাল, আগে যেমন কেটে অপারেশন করতে হইতো, যেটাকে আপনি ঘা শুকাইতে সময় লাগে, এই ক্ষেত্রে দেখা যায় আমরা অত্যাধুনিক একটা স্টেপলার মেশিন ইউজ করি। এই স্টেপলারের মাধ্যমে মলদার থেকে, উপরের অংশ থেকে এক টুকরা মাংস কেটে নিয়ে আসি। এতে করে যে হেমোরয়েড গুলি বা পাইলস গুলি আছে, সেখানে ব্লাড সাপ্লাইটা কিছুটা কমে যায় এবং বাইরে কোনো কাটা ছিঁড়া হয় না, রোগীর দ্রুত শুকিয়ে যায় এবং পেশেন্টের ড্রেসিং এরও খুব বেশি প্রয়োজন হয় না, এবং রোগীরা খুব দ্রুত কাজে যোগদান করতে পারে। কাজে আমি বলবো, পাইলস হলে ভয়ের কিছু নেই, অপারেশনকে আপনারা ভয় পাবেন না। এবং ৮০% ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যদি পাইলস নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন, সেই ক্ষেত্রে অপারেশন ছাড়াই এটা চিকিৎসা সম্ভব। এবং কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করলে খুবই সিম্পল, পেশেন্ট সম্পূর্ণ ভালো হয়ে যাবে। স্যার, আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি। অবশ্যই। আসসালামু আলাইকুম, ডক্টরওয়ালা.com থেকে বলছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমিও ফেসবুকে লাইভে শুনতেছি। জি জি, আপনার প্রশ্নটি করতে পারেন, স্যার শুনছেন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জি শুনছেন, স্যার শুনছেন, আপনি প্রশ্নটি করতে পারেন। আমার বয়স 32 বছর, আমি ড্রাইভিং করি। তো আমার সমস্যা আমার মলদ্বারে ভিতরে হাত দিলে পানি খরচ করার সময় কিছু একটা অনুভব করি, কিন্তু কোনো রক্ত বের হয় না, কোনো পেইনও হয় না। তো আমি কি করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ জাকির হোসেন ভাই। আপনি যেটা বলেছেন, মলদ্বারের ভিতরে কিছু একটা মনে হয়, আমি মনে করি আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কোলোরেক্টাল সার্জন অথবা জেনারেল সার্জন। আপনাকে উনি দেখে রোগটা নির্ণয় করে এটা চিকিৎসাটা দিবেন আশা করি। না দেখে আসলে আপনার কি প্রবলেম হয়েছে সেটা আসলে বলাটা একটু মুশকিল। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আমরা আরো কয়েকটি কমেন্ট নিয়ে নিচ্ছি ফেসবুকের। সোহেলি প্রীতি জানতে চেয়েছেন, আমার এক ছোট বোনের ৩-৪ বছর ধরে মলদ্বারে নরম মাংসের মতো একটুখানি বের হয়ে আছে, মাঝে মাঝে পায়খানা ক্লিয়ার হয় না, বারবার টয়লেট চাপে, বাট
টয়লেট নর্মাল থেকে আবার মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্যও থাকে, উনি কি করতে পারেন? 3-4 বছর ধরে কোষ্ঠকাঠিন্য এবং মলদ্বারে মাংস। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি বলবো যেহেতু 3-4 বছর যাবৎ সমস্যাটা ছোট একটা মাংসের মতো, এটা হয়তো খুব বেশি কঠিন কিছু হবে না। আহ, আহ, এখন যে উপদেশ আপনাকে দিচ্ছি, ফাস্ট ফুড কিংবা চর্বিযুক্ত খাবার একটু কম খাবেন, পানি বেশি করে খাবেন, নিয়মিত এক্সারসাইজ করবেন এবং আহ, পরিমাণ মতো প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খাবেন। কিন্তু অবশ্যই এই রোগটা নির্ণয় করার জন্য একজন সার্জন বা কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবেন। কারণ না দেখে, আমি শুরুতেই বলেছিলাম, প্রত্যেকটা রোগের উপসর্গ অনেকটা একই রকম। যেমন পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, যে রক্তটা অ্যানাল ফিশারেও যায়, পাইলসেও যায়, অনেক সময় কোলনে কিংবা রেকটামে ক্যান্সার হলেও যায়। কাজেই বাড়িতে বসে না থেকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি পায়খানা রাস্তা পরীক্ষা করে দেখবেন এবং দেখে অবশ্যই খুব ভালো চিকিৎসা দিবেন। ধন্যবাদ আপনাকে। স্যার মতিউর রহমান জানতে চেয়েছেন, আমার মলদ্বারের পথে ছোট একটা গোটা আছে, দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে, মাঝে মধ্যে রক্ত বের হয়, উনি কি করতে পারেন? হ্যাঁ, মতিউর রহমান ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার বেলায় ঠিক একই উত্তর। আপনি প্রচুর পরিমাণে পানি খান, সবজি খান, এক্সারসাইজ করেন এবং অবশ্যই রোগটা নির্ণয় করবেন। নির্ণয় করার জন্য একজন সার্জন বা কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবেন এবং এটা দেখে উনি সঠিক চিকিৎসা দিবেন। কেননা উপসর্গ একই রকম থাকে, কিন্তু বিভিন্ন রকম রোগ হয়। বা মলদ্বারে যেমন অ্যানাল ফিশার, ফিস্টুলা, হ্যামোরয়েড, পাইলস, ক্যান্সারও হতে পারে। কাজেই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। জি, আশা করি আপনি আপনার প্রশ্ন সম্বন্ধে ধারণা পেয়েছেন। অর্চনা বণিক জানতে চেয়েছেন, আমার হাজবেন্ডের ফিস্টুলা অপারেশন হয়েছে 2002 সালে। সে এতদিন ভালোই ছিল, কিন্তু রিসেন্টলি তার খুব কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বেশি খাবার খেলে গ্যাস হচ্ছে, এখন কি করতে পারে? ফিস্টুলা হয়েছে এবং যেহেতু কুষ্ঠকাঠিন্য হচ্ছে, আমি বলবো কুষ্ঠকাঠিন্য দূর করার জন্য 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। প্রতিদিন অ্যাডাল্ট পার্সনের জন্য 10 থেকে 12 গ্লাস পানি খাবেন, প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটবেন এবং খাদ্য তালিকায় মাছ মাংস যাই খান না কেন 2-3 বাটি শাক সবজি এবং গ্রিন ফ্রুটস অর ভেজিটেবলস খাবেন। তাহলে আশা করি কুষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। কুষ্ঠকাঠিন্যতা দূর করার জন্য বাজারে বিভিন্ন রকম ঔষধ পাওয়া যায়, অনেক ক্ষেত্রে সেগুলোরও প্রয়োজন হতে পারে। কিন্তু সবসময় কুষ্ঠকাঠিন্য দূর করার জন্য যদি ওষুধগুলো খেয়ে থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় অভ্যাসে পরিণত হয়ে যায়। সেই ক্ষেত্রে আর নিয়মিত পায়খানাই হতে চায় না। কাজেই প্রতিদিন প্রত্যুষে মলত্যাগের অভ্যাস গঠন করুন, নিয়মিত হাঁটাহাঁটি করুন, তাহলে কুষ্ঠকাঠিন্য আশা করি দূর হবে। কিন্তু তারপরেও যদি কুষ্ঠকাঠিন্য হয়েই থাকে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। কারণ কুষ্ঠকাঠিন্য কারণ নির্ণয় করে সেসব চিকিৎসা অবশ্যই প্রয়োজন হয়ে পড়বে। সাবিরা সুলতানা জানতে চেয়েছেন, আমার বেবি, তার 4 ইয়ার্স, বাট বাথরুমটা একদম ক্লিয়ার হয় না। ও বাথরুম করতে গেলে খুব কাঁদে, 3 দিন পর পর পায়খানা হয় আর বলে আমার অনেক পেটে ব্যথা করছে, আমি এখন কি করব? বাথরুম যদি ঠিক মতো না হয়, পেটে ব্যথা করাটাই হচ্ছে স্বাভাবিক। সেই ক্ষেত্রে বাচ্চা, তাদেরকে আমি বলবো, অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা আত্মীয় স্বজন আদর করে বাইরের খাবারগুলি বেশি খাওয়ান, অনেক ক্ষেত্রে ফাস্টফুড চকলেট খাওয়ান। পানি, বাচ্চারা অনেক সময় দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, পানিটা কম খায়, সবজি একেবারে খেতেই চায় না। বাচ্চাকে বাইরের খাবার থেকে বিরত রাখুন, বাসায় তৈরি করা খাবারগুলি বেশি করে খাওয়ান। তাদেরকে চকলেট বা ফাস্টফুড থেকে বিরত রাখুন। তাদেরকে পরিমাণ মতো খেলাধুলা কিংবা দৌড়াদৌড়ির সুযোগ দেন, তারা যেন পানি খায়, সবজি খায়, তাহলে আশা করি কমে যাবে। যদি তারপরেও না কমে, আশা করি এটা তেমন জটিল কিছু না, আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। ফাতেমা শেলি তিনি জানতে চেয়েছেন, স্যার আমার টয়লেট করতে কষ্ট হয়, ব্যথাও হয়, সাথে রক্তও যায় এবং করার পর ফুলে যায়, ব্যথা অনেক বেশি থাকে। আপনার যেহেতু ব্যথা হয়, আপনার খুব সম্ভবত অ্যানাল ফিশার হয়েছে। অ্যানাল ফিশার যদি হয়, তাহলে যদি প্রাথমিক অবস্থার ক্ষেত্রে কোনো অপারেশনের দরকার পড়ে না, যদি প্রচুর পরিমাণে পানি শাকসবজি খান এবং পরিমাণ মতো ব্যায়াম করেন এবং আপনি ফাস্টফুড কিংবা চর্বিযুক্ত খাবার, মাংস, এগুলো যদি অ্যাভয়েড করেন,
কিংবা কখনো কখনো পায়খানা নরম করার ওষুধ খান, সেই ক্ষেত্রে আপনি ভালো থাকতে পারেন। কিন্তু তারপরেও যদি প্রচুর পরিমাণে ব্যথা করে, তাহলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক রোগ নির্ণয় করে তার চিকিৎসা দিবেন। যদি অ্যানাল ফিশার প্রাথমিক অবস্থায় হয়ে থাকে, তাহলে বিভিন্ন রকম অয়েন্টমেন্ট ইউজ করি। অনেক ক্ষেত্রে রোগীকে একটু কুসুম গরম পানিতে বসতে বলি এবং পায়খানা নরম রাখতে বলি, তাতে প্রাথমিক অবস্থায় ঠিক হয়ে যায়। যদি দেখা যায় ঠিক হয় না, ওষুধের পরও এটা সমস্যাটা হয়, মলত্যাগের পর প্রচন্ড ব্যথা হয় এবং ব্যথাটা হইতেই থাকে, কোনো কিছুতে কমছে না এবং আপনি দীর্ঘদিন যাবত এই রোগটায় ভুগছেন, মলদ্বারের বাইরে একটা বাড়তি মাংসের মতো আছে, সেই ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসক সেটা রোগটা নির্ণয় করে যদি খুব অর্থাৎ সাধারণ একটা অপারেশন যদি করে দেন, যেটাকে আমরা ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারেটমি বলি অথবা এক্সিশন অফ সেন্টিনেল পাইলস, সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণরূপে নিরাময় হবেন। স্যার একটি ফোন এসেছিল, দুঃখিত কেটে গেছে। তো আমরা যদি একটু আলোচনা করে নিয়ে পর্যায়ে পাইলসের ক্ষেত্রে কি কি পরীক্ষা আমরা করে থাকি। পাইলস যেহেতু পায়ুপথের খুব কাছাকাছি জায়গায় হয়ে থাকে, পাইলস নির্ণয়ের জন্য আমরা সাধারণত যে পরীক্ষাগুলি করি, প্রথমে হচ্ছে পায়ুপথটা দেখি, তারপর আঙ্গুল ঢুকে একটা পরীক্ষা করি যেটাকে বলি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এবং পাইলস বুঝতে হলে আরেকটা পরীক্ষা করার প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রক্টোস্কোপি। কারণ প্রক্টোস্কোপি যদি না করি, যেহেতু পাইলসগুলি পায়খানা রাস্তা থেকে ভিতরের দিকে থাকে, প্রক্টোস্কোপি করে আমরা বুঝতে পারি পাইলস হয়েছে কিনা। কিন্তু প্রক্টোস্কোপি করলেও শেষ হবে না, আমাদের পাইলসটা কেন হচ্ছে, এটা কি ক্যান্সারের জন্য হচ্ছে, এটা কি আইবিএস বা পুরাতন আমাশয়ের জন্য হচ্ছে, নাকি ইরিটেবল বাওয়েল সিনড্রোম অথবা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস তার জন্য হচ্ছে, সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে সিগমন্ডোস্কোপি পর্যন্ত করা লাগে এবং সেটা করেই আমরা নিশ্চিত হতে পারবো তার পাইলস হয়েছে কিনা। যদি পাইলস হয়, সে অনুসারে যদি আমরা চিকিৎসা দেই, এটা থেকে নিরাময় পাওয়া সম্ভব। স্যার আমরা কতগুলো কঠিন কঠিন নাম শুনলাম, কোলোনোস্কোপি, প্রক্টোস্কোপি, সিগময়েডোস্কোপি। তা আমাদের দর্শকদেরকে যদি একটু বলে দিতেন এগুলো কি। হ্যাঁ, প্রক্টোস্কোপি যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদেরকে, যেহেতু মল ত্যাগের পরে রক্ত যায়, ব্যথা করে, অথবা পায়খানার সাথে বিজল যায়, পায়খানা ক্লিয়ার হয় না, রোগীরা আমাদের কাছে এই সমস্ত সমস্যা উপসর্গ নিয়ে আমাদের দ্বারস্থ হন। তখন এটা আবার বিভিন্ন কারণে হতে পারে, ইতিপূর্বে আপনাদেরকে আমি বলেছি, যেমন অ্যানাল ফিশার, হেমোরয়েড, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, পুরাতন আমাশয়, ক্যান্সার, কোলন ক্যান্সার। এটা নির্ণয়ের জন্য আমরা প্রক্টোস্কোপি যেটা, সেটা শুধু পায়ুপথের কিছু অংশ, অর্থাৎ পায়ুপথ থেকে 6 থেকে 8 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত কোনো অসুখ হয়েছে কিনা, যেটার মাধ্যমে অ্যানাল ক্যানাল, পায়ুপথ এবং রেকটামের নিচের অংশটা কোনো যদি কিছু হয়ে থাকে সেটা বুঝতে পারি। আবার অ্যানাল ক্যানাল থেকে উপরে যদি দেখতে চাই, রেকটাম এবং সিগময়েড কোলন, সেটার মাধ্যমে আমরা প্রায় 50 থেকে 60 সেন্টিমিটারের মতো জায়গা দেখতে পাই। এবং কোলোনোস্কোপি সম্পূর্ণ কোলনটা, যেটাকে আমরা বাংলায় বলি বৃহদন্ত্র, সেটাকে দেখার জন্য আরো লম্বা যন্ত্র ব্যবহার করতে হয়, সেই যন্ত্রটাকে বলা হয় কোলোনোস্কোপি। সম্পূর্ণ যখন আমরা পায়ুপথের কোনো সমস্যা প্রক্টোস্কোপি করে পেয়ে যাই, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোলোনোস্কোপি করার প্রয়োজন হয়ে পড়ে না। স্যার অনেকে এসব নিয়ে অনেকে ভয় পায় যে কোলোনোস্কোপি বা প্রক্টোস্কোপি বোধহয় অনেক কষ্টকর একটি পরীক্ষা, বা এতে হয়তো কাটাছেঁড়ার প্রয়োজন আছে। আসলে ধারণাগুলো কতটুকু ভুল? প্রক্টোস্কোপি কিংবা কোলোনোস্কোপি করলে তেমন কোনো কাটা ছিঁড়ার প্রয়োজন হয়ে পড়ে না। এটা হচ্ছে দেখা, যেমন এন্ডোস্কোপি করি, আপার যে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা পাকস্থলীতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখি, খাদ্যনালীতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখি। কোলোনোস্কোপি সেটা হচ্ছে আরেকটা পরীক্ষা, যার মাধ্যমে আমরা কোলনটা দেখতে পাই। এটা হচ্ছে রোগীকে অনেক ক্ষেত্রে পায়খানাগুলি যেন আগে থেকে বের করে দেওয়া হয়, সেজন্য পায়খানা তরল করানোর বিভিন্ন রকম ওষুধ খাওয়ানো হয়। রোগী যেন ব্যথা না পায়, সেজন্য রোগীকে ব্যথামুক্ত বিভিন্ন ওষুধ দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘুম পাড়ানোর জন্য কিছু ওষুধ ব্যবহার করে, রোগীর খুব বেশি কষ্ট হয় না। এটার জন্য হসপিটালে ভর্তিও থাকতে হয় না, এটা কোনো অপারেশন না, এটা হচ্ছে রোগ নির্ণয়ের একটা পদ্ধতি।
তবে কোলোনোস্কোপি করার সময় কখনো যদি আমরা যেমন কোলনে কোনো পলিপ পাই বা রেকটামে কোনো পলিপ পাই, একটু বাড়তি মাংসের মতো, যার হচ্ছে পেডিকেল থাকবে, সেটা আমরা ওই সময় রোগটা নির্ণয় করতে পারি এবং সাথে সাথে নিরাময়ের জন্য সেই পলিপটাকে কেটেও ফেলতে পারি। অথবা কোনো ক্ষেত্রে একটু যদি ক্যান্সার সন্দেহ করি, এই পরীক্ষা করে সেখান থেকে অল্প একটু টিস্যু নিয়ে বা মাংস নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা বুঝতে পারি এটা কি সাধারণ কোনো টিউমার না এটা ক্যান্সার হয়েছে। কাজেই আমি দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই, এটার জন্য হসপিটালে ভর্তি থাকতে হয় না। এই সমস্ত পরীক্ষা খুব বেশি একটা কঠিন না, অনেক মানুষেরই করা হচ্ছে এবং করে খুব বেশি যে সমস্যা হচ্ছে কারণ সেরকমও রিপোর্ট নেই। তবে কারো কারো ক্ষেত্রে কোলোনোস্কোপি করার পর কিছু প্রবলেম হতে পারে, কিন্তু যদি কোনো এক্সপার্ট ডক্টর পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলি করেন তাহলে আশা করি সমস্যার পরিমাণ অনেক কম। স্যার, ভয়ের পরে আরেকটি বিষয় যেটা আসে সেটা হচ্ছে খরচ। তো খরচের ব্যাপারটি কিরকম এবং কোথায় তারা করাতে পারবে? যেমন প্রোক্টোস্কোপিগুলি আমরা সাধারণত পায়খানা রাস্তায় কোনো সমস্যা নির্ণয়ের জন্য আমাদের চেম্বারেই করে থাকি, বেডসাইড একটা টেস্ট হিসেবে, কিংবা কোনো কোনো ডায়াগনস্টিক সেন্টারও করে। এটাতে খুব বেশি খরচ হয় না। এবং সিগমোইডোস্কোপি সার্জন, কোলোরেক্টাল সার্জনরা করে থাকেন কোলোনোস্কোপি, এবং আমাদের দেশে গ্যাস্ট্রোন্টোলজিস্টও এই পরীক্ষাগুলি করে থাকেন। পরীক্ষা ভেদে এটার খরচ বলবো, প্রোক্টোস্কোপি করতে গেলে এটা হচ্ছে সেন্টার টু সেন্টার কিছু ভেরিয়েশন থাকে, 500 থেকে 1000 টাকার মতো খরচ হয়। সিগমোইডোস্কোপি করতে গেলে 2000 থেকে 3000 টাকার মতো খরচ হয়, কিংবা কোলোনোস্কোপি করতে গেলে 4 থেকে 5000 বা কোনো কোনো ক্ষেত্রে 6000 টাকার মতো খরচ হতে পারে। স্যার, আমরা আমাদের ফেসবুক ফ্যানদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই এ পর্যায়ে। সুমাইয়া আফসার তিনি জানতে চেয়েছেন, উনি 28 সপ্তাহের গর্ভবতী, কিছু মাস আগে খেয়াল করে যে উনার মলদ্বারের মুখে একটু মাংস বেড়ে গেছে এবং এটি একটু মোটার মতো হয়ে গেছে, সাইজ অনেকটা মুখের ব্রণের মতো, পায়খানা প্রায় শক্ত থাকে এবং এই পর্যন্ত 4 বার রক্ত গিয়েছে, ফ্রেশ ব্লাড গিয়েছে, তেমন ব্যথা নেই, আর আমার ওজন হচ্ছে 62 কেজি। এখন আমি কি করব একটু সাজেশন দেন, আর প্রেগন্যান্সিতে কোনো প্রবলেম হবে কিনা এটা থেকে। ধন্যবাদ বোন আপনাকে। আপনার নবজাতক খুব সুন্দরভাবে আসুক সেই কামনা করি। আপনার যে সমস্যাটা বলেছেন সেটা হয়তো একটু বাড়তি মাংসের মতো, 4 বার যেহেতু রক্ত গিয়েছে, এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। হয়তো প্রেগনেন্সিতে বা পেটে যখন বাচ্চা আসে অধিকাংশ মা বোনদের এইরকম প্রবলেম হয়ে থাকে। অনেক সময় বাচ্চা যখন হয়ে যায়, বিভিন্ন পেটে যখন বাচ্চা আসে তখন যে হরমোনাল বিভিন্ন রকম পরিবর্তন হয়, সেজন্য হতে পারে। বাচ্চা হয়ে যাওয়ার পর আবার অটোমেটিক্যালি সেটা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। আপনার জন্য উপদেশ হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান, বিশ্রাম নেন, শাকসবজি খান। এই মুহূর্তে আপনার অপারেশনের দরকার হবে না। আপনার পায়খানা যেন নরম থাকে সেজন্য পায়খানা নরম করার বিভিন্ন রকম ওষুধ খেতে পারেন। যদি বিষ ব্যথা বেশি করে একটু হিপ বাথ নিতে পারেন, কিছু ওয়েলমেন্ট ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চা হয়ে যাওয়ার পর এটা আশা করি কমে যাবে। যদি একেবারেই না কমে, সমস্যাটা বেশি হয়, সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, কিংবা এখনো আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন ওনাকে জিনিসটা দেখিয়ে তার পরামর্শ নিতে পারেন। তারপর যদি একেবারেই আপনি সমস্যাটা না কমে, তখন পরবর্তীটা কোলোরেক্টাল বা জেনারেল সার্জনের শরণাপন্ন হতে হবে। আশা করি আপনি খুব বেশি সমস্যা না, এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। জি। স্বপ্না আফরোজা তিনি আবারও জানতে চেয়েছেন, উনি অপারেশনে ভয় পায় এবং পাইলস কি ওষুধের মাধ্যমে সেরে যাবে কিনা। প্রথমে আমি বললাম আপনার রোগটা নির্ণয় করতে হবে। যদি প্রাথমিক অবস্থায় পাইলস থাকে, প্রথম ডিগ্রি বা দ্বিতীয় ডিগ্রি, সেই ক্ষেত্রে ঔষধপত্র যদি ব্যবহার করা হয়, তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তন করা হয়, 80% ক্ষেত্রে অপারেশন ছাড়াই চিকিৎসা সম্ভব। কিন্তু এটা যদি 3rd ডিগ্রি 4th ডিগ্রি হয়ে যায়, আপনার যেটি হোক না কেন আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেন, সেটি হচ্ছে আমার পরামর্শ। আপনি একজন মহিলা ডাক্তারের নাম জানতে চেয়েছেন, আমি আপনাকে বলবো আপনি 16484 এই নাম্বারটিতে ফোন দিলে আমাদের কল সেন্টার টিম আপনার কাঙ্ক্ষিত ডাক্তারের খোঁজ আপনাকে দিতে সাহায্য করবে। মোহনা মৌ তিনি জানতে চেয়েছেন, আমার বয়স 35 এবং ওজন 70 কেজি, আমার টয়লেট রেগুলার হয় না, মাঝে মাঝে ব্লাড যায় এবং খুব যন্ত্রণা হয়, ব্লাডটা তাজা রক্ত, উনি এখন কি করতে পারেন?
আমি আবার ইতিপূর্বে একই প্রশ্ন অনেকবার আসছে, একই উত্তর দিচ্ছি। আমার মনে হচ্ছে আপনার অ্যানাল ফিশার জাতীয় প্রবলেম। আপনি পানি খান বেশি করে, নিয়মিত এক্সারসাইজ করেন, ফাস্ট ফুড কিংবা চর্বিযুক্ত খাবার, মাংস এগুলি অ্যাভয়েড করেন এবং প্রচুর পরিমাণে শাকসবজি খান। তারপর যদি পায়খানা নরম রাখার চেষ্টা করেন, যদি না কমে কোনো একজন সার্জন বা কোলোরেক্টাল সার্জনের পরামর্শ নিয়ে তদনুসারে চিকিৎসা করেন। ধন্যবাদ আপনাকে। সাজেদুর রহমান তিনি জানতে চেয়েছেন অপারেশন ছাড়া কি ফিস্টুলা ভালো হয় কিনা। ফিস্টুলা অপারেশন করতে হবে। অপারেশন ছাড়া সাধারণত ফিস্টুলা ঔষধে ভালো হবে না, কারণ যদি কোনো নালী হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের অপারেশনও খুব বেশি কঠিন কোনো অপারেশন না। যদি প্রাথমিক অবস্থায় থাকে, নালীটা ছোট থাকে, সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে। যেমন ফিস্টুলার ট্র্যাকটা আইডেন্টিফাই করে সেখানে আমরা প্লাগ দিতে পারি, ফিব্রিন গ্লু দিতে পারি, কিংবা মিনিমাল ইনভেসিভ যদি কমপ্লেক্স ফিস্টুলা হয়ে থাকে সেই ক্ষেত্রে লিপ টেকনিক করতে পারি। কিংবা অপারেশনও যদি করি আমাদের সম্পূর্ণ অজ্ঞান করার প্রয়োজন হয় না, অর্ধেক অবশ করে আমরা অপারেশন করি, রোগীর 1 দিন বা 2 দিন হসপিটালে থাকতে হয়, তারপর 2-1 দিন বাসায় রেস্ট নেয়, পরবর্তীতে সে স্বাভাবিক চলাফেরা কাজকর্ম করতে পারে। কিন্তু মলদ্বারের ক্ষতস্থান মাঝে মধ্যে একটু ড্রেসিং করা লাগে, পরিষ্কার রাখা লাগে, আস্তে ধীরে এটা ঠিক হয়ে যায়। কাজে অপারেশনের ভয় পেয়ে আমার মনে হয় বাসায় বসে না থেকে ফিস্টুলা অপারেশনে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবে। স্যার, যে কোনো রোগী তার রোগের ব্যাপারে সব থেকে বেশি ভয় যেটা পায় সেটা হচ্ছে ক্যান্সার। তো পাইলস বা ফিস্টুলা থেকে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ। পাইলস এবং ফিস্টুলা এই রোগগুলি হচ্ছে একটা বিনাইন ডিজিজ। এটা থেকে সাধারণত ক্যান্সারের সম্ভাবনা খুবই কম। তবে দুঃখের বিষয় হচ্ছে এ যে অনেকের শুরু থেকে হয়তো ক্যান্সার নিয়ে ভুগছে, সে হয়তো মনে করছে না আমার পাইলস হয়েছে, কেউ হয়তো বলে আমার ফিস্টুলা হয়েছে। আসলে মলদ্বারে তো বিভিন্ন রকম রোগ হয়, কেউ তো আর কারো পায়খানার রাস্তা দেখে না। সবাই যেটি হোক একই জিনিস মনে করে আমার পাইলস হয়েছে। যখন সে অনেক দিন দেরি করে ফেলে এবং ডাক্তারের শরণাপন্ন হয়, তখন আসলে ওই রোগটা শুরু থেকে হয়তো ক্যান্সার ছিল, এর জন্যই ক্যান্সার। আসলে পাইলস থেকে বা ফিস্টুলা থেকে ক্যান্সার হয় না। স্যার, আমরা এই আলোচনায় ফিরে আসবো, তার আগে একটি ফোন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ডক্টর ওলাই আমার ডাক্তার থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনছেন, আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই পায়োপ্যাথির অসুস্থতা যে লঘু অপারেশনটা এটা জানতে চাচ্ছিলাম। আর একটা মাত্রালা এনাল ফিশার যাদের হয় তাদের খাদ্য অভ্যাসটা কিরকম হওয়া উচিত, কি কি খাওয়া যায় কিংবা কোনো নিষেধ আছে কিনা, এইটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ বোন আপনাকে। লং অপারেশন যেটা সাধারণত এটা আমরা একটা স্টেপলার গান ইউজ করি, পাইপথে সাধারণত কাটাছিড়া করা হয় না। একটা স্টেপলার মেশিনের মাধ্যমে পায়খানা রাস্তা থেকে কিছুটা উপরের অংশে আমরা ওই মেশিনের মাধ্যমে এক টুকরা মাংসপেশি কেটে নিয়ে আসি। এতে করে যে পাইলস বা হ্যামোরয়েড থাকে, এটার যে ব্লাড সাপ্লাই দেওয়া হয়, রক্ত নালীগুলি আছে, সেটা বাধাগ্রস্ত হয়। এতে করে পায়খানা রাস্তার বাইরের দিকে তেমন কোনো কাটাছিড়া লাগে না, কোনো ক্ষতের সৃষ্টি হয় না, পেশেন্টের ব্যথাও থাকে না, রোগী 1 দিন বা 2 দিন পরে সে নর্মাল কাজে যোগদান করতে পারে। এটা হচ্ছে একটা হ্যামোরয়েড চিকিৎসার ক্ষেত্রে একটা আধুনিক পদ্ধতি। এটা শরীর অর্ধেক অবশ করে হসপিটালে 1 দিন, অনেককে ডে কেস হিসেবেও করা যায়। এটা হচ্ছে একটা আধুনিক পদ্ধতি। সাধারণত 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি হ্যামোরয়েডের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে থাকি। কিন্তু পাইলসের ক্ষেত্রে যদি প্রাথমিক অবস্থায় থাকে, 1ম ডিগ্রি বা 2য় ডিগ্রি, সেই ক্ষেত্রে এই অপারেশনের প্রয়োজন হয় না। আমরা শুধুমাত্র ঔষধপত্র দিয়ে এটা চিকিৎসা করতে পারি, অথবা রিং লাইগেশন বা বেন্ডিং করেও এটা চিকিৎসা করতে পারি। আর অ্যানাল ফিশারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কোনো অপারেশনের দরকার নেই, তবে রোগটা নির্ণয় হওয়া জরুরি। এটা কি আপনার অ্যানাল ফিশার না ফিস্টুলা না পাইলস, এটা অবশ্যই একজন চিকিৎসকের দ্বারস্থ হয়ে নির্ণয় করতে হবে। কেননা এটার আড়ালে অনেক ক্ষেত্রে ক্যান্সার, কোলন ক্যান্সার কিংবা আইবিডি, ইনফ্লেমেটরি বাউয়েল ডিজিজ, এই সমস্ত প্রবলেমও থাকতে পারে। সেজন্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি আপনি অ্যানাল ফিশারি হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেটা করবেন, প্রতিদিন 10 থেকে 12 গ্লাস পানি খাবেন, 1 ঘন্টা করে হাঁটবেন এবং 2 বা 3 বাটি শাকসবজি খাবেন।
অন্যান্য খাবার, স্বাভাবিক খাবার পরিমাণ মতো আপনি খেতে পারবেন। এতে করে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। যদি ভালো না হন তাহলে চিকিৎসকের পরামর্শ মতো কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। জি, কাজী সাইফুল ইসলাম তিনি একটি প্রশ্ন করেছেন, আমার সবসময় মল কষা হয় এবং সকালে নাস্তার পরপরই টয়লেটে যেতে হয়। আমার পাইলস হয়েছিল 8 বছর আগে, অপারেশন করিয়েছি। আমি প্রবাসে থাকি, সঠিকভাবে সবজি খাওয়া হয় না, প্রোটিন জাতীয় খাবার বেশি খাবার হয়। এখন প্রতিদিন 3 থেকে 4 বার বাথরুমে যেতে হয়। এর জন্য কি কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই। আমি বলবো আপনার যদি 3-4 বার পায়খানা বাথরুমে যেতে হয় সেটাও মলদ্বারের জন্য ক্ষতিগ্রস্ত। কেননা কারণ কেউ প্রতিদিন সাধারণত মানুষ 1 থেকে 2 বার পায়খানা করবে, সেটি স্বাভাবিক। আপনি প্রোটিন জাতীয় খাবারটা কম খাবেন, পানি খাবেন, সবজি খাবেন, পরিমাণ মতো হাঁটবেন, ব্যায়াম করবেন। কিন্তু তারপর যদি আপনার সমস্যাগুলি দীর্ঘস্থায়ী হতে থাকে তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হন। উনি পরীক্ষা করে দেখুক এবং সে অনুসারে চিকিৎসা নেন। এটি হচ্ছে আপনার প্রতি আমার উপদেশ। মোহাম্মদ ফোরকান মুহিব তিনি জানতে চেয়েছেন, আমার 4-5 বছর আগে পায়খানায় রক্ত যেত। সে সময় পায়ুপথের পাশে একটু বর্ধিত অংশ দেখা যায়, রক্ত যাওয়া এবং এর সাথে প্রচন্ড ব্যথা হতো। তখন এটা প্রায় 3 মাসের মতো স্থায়ী ছিল, কিন্তু পরবর্তীতে এমন হয়নি। ওই বর্ধিত অংশটুকু এখনো আছে, মাঝে মাঝে একটু ব্যথা ও রক্তও হয়, তবে এটা স্থায়ী না। কখনো কখনো 3-4 পর পর এটা হয়, মানে 3-4 মাস পর পর এটা হয়। পায়খানা শক্ত হলে এমন হয়। এই অবস্থায় আমি কি করতে পারি? বিদেশি স্কলারশিপের ক্ষেত্রে কি এটা কোনো প্রবলেম করবে কিনা? ওনার বয়স 22 এবং ওজন 70 কেজি। ভাই ফুরকান, আমি মনে করি আপনার খুব বেশি জটিল কিছু হয়নি। আপনার যেহেতু সমস্যাও খুব বেশি হয় না, তবে যেহেতু পায়খানার রাস্তার মধ্যে একটু বাড়তি মাংসের মতো আছে, বিদেশে পড়াশোনা করতে গেলে এটা নিয়ে খুব বেশি সমস্যা করার কথা না। কিন্তু আপনি যদি ডিফেন্সে কিংবা বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওনারা উপদেশ দেন আগে এটার অপারেশন করিয়ে নেওয়ার জন্য। আমি মনে করি আপনি অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হন। উনি আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে যে উপদেশ দিবেন সেই অনুসারে আপনি ব্যবস্থা নেন। তবে আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার অসুখটা খুব বেশি জটিল কিছু না। আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খান, শাকসবজি খান, হাঁটাহাঁটি করেন, নিশ্চয়ই ভালো থাকবেন। স্যার, অনেকে এ সময় যেটা করে যে তাদের কোষ্ঠকাঠিন্যের জন্য দীর্ঘদিন এক জাতীয় সিরাপ খেয়ে থাকেন, ওষুধ খেয়ে থাকেন। এটার কি কোনো খারাপ প্রভাব রয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। কেউ যদি পায়খানা নরম করার জন্য সব সময় এক জাতীয় ঔষধ খেয়ে থাকে, তার যে নরমাল পায়খানা হওয়ার বেগ সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তখন সে ওষুধের উপর একটা ডিপেন্ডেন্সি গ্রো করে। জি স্যার। দর্শকবৃন্দ, আমরা ফিরে আসছি 30 সেকেন্ডের একটি ছোট্ট বিরতির পর। ফিরে আসলাম বিরতির পর ডক্টরওয়ালায় আমার ডাক্তার অনুষ্ঠানে। স্যার, আমাদের একটি ফোন এসে গেছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম, ডক্টরওয়ালায় আমার ডাক্তার থেকে বলছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার আপনাকে শুনছেন, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আমার পায়খানার রাস্তায় মাঝে মধ্যে হঠাৎ করে হয়, এটা মনে হয় কিছু একটা কেটে, মাঝে মধ্যে, সবসময় হয় না, আমার মাঝে মধ্যে পায়খানা অনেক শক্ত হয়, তখন মনে হয় কোনো এক পাশে কিছু একটা কেটে মনে হচ্ছে রক্ত খুব প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, মাঝে মধ্যে অল্প হয়, বাট এটা আমার খাওয়ার উপর অনেক সময় ডিপেন্ড করে। তো এটাকে আমার পায়ের ন্যাচুরাল সেটা আমি জানি না। আর আমি আগে পায়খানা নরম করার জন্য ডুরালাক্স 5 mg যেটা সেটা খেয়েছি অনেকবারই, বাট এটা এখন কন্টিনিউ করি না। না করাতেই মাঝে মধ্যে খাওয়ার বিষ হলে আমার এই প্রবলেমটা হয় আর কি। গত পরশু দিনও যেটা হয়েছে, প্রায় 1-2 মাস পরে অনেক ব্লিডিং হয়েছে জাস্ট খাওয়ার বিষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ বোন। আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে খাবারের যদি ইরেগুলারিটি হয়, আপনি যদি চর্বিযুক্ত খাবার বা ফাস্ট ফুড বেশি খান,
বা খাবারের নর্মাল খাবার থেকে আপনার ইরেগুলারিটি হয়, তাহলে এই সমস্যাটা হয়। আমি আপনাকে বলবো, আপনার হয়তো সমস্যাটা খুব তেমন একটু জটিল না। আপনি খাদ্য তালিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি, শাকসবজি খান এবং পরিমাণ মতো এক্সারসাইজ করেন, এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারেন আপনি কোন খাবার যদি বেশি খান সমস্যাটা হবে, সেই খাবারগুলো অ্যাভয়েড করেন, তাহলেই ভালো থাকবেন। আমি মনে করি সবসময় আপনার ডুরালাক্স বা এই জাতীয় ওষুধ না খাওয়াই ভালো। তবে আপনি যদি চিকিৎসককে না দেখিয়ে থাকেন, আমি বলবো হয়তো আপনার অপারেশন লাগবে না, শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করলে বা সামান্য কিছু কিছু ওষুধ ব্যবহার করলে আপনি ভালো থাকবেন। তবে আপনার রোগটা নির্ণয়ের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আমাদের আরেকজন ফেসবুক ফ্যান উসমান নাহার মিলি, তিনি জানতে চেয়েছেন, আমার বেবি হয়েছে 2 মাস হলো, বেবি হবার 1 মাস পর থেকে আমার স্টুল হার্ড হয়ে গিয়েছে এবং ব্লাড যায়, আমার মনে হয় রেকটামে মাংস বেড়ে গেছে, এখন কি করব? ধন্যবাদ বোন। সাধারণত বাচ্চা হওয়ার পরে বিভিন্ন রকম ওষুধ খেতে হয়, সেই কারণে অনেক সময় পায়খানা শক্ত হয়ে যায়। এবং যেহেতু বাচ্চা হয়েছে, আপনার বাচ্চাটা কিভাবে হয়েছে সেটা কিন্তু আপনি বলেননি, সিজারিয়ান সেকশন না নর্মাল ডেলিভারি। যখন সিজার হয়ে থাকে তখন দেখা যায় মা বোনেরা খুব বেশি হাঁটাহাঁটি করেন না। আমি বলবো আপনার খাদ্যাভ্যাসটা একটু পরিবর্তন করুন, প্রচুর পরিমাণে পানি, শাকসবজি খান। আপনার রোগটা নির্ণয় করার জন্য কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিন। আপনার হয়তো অপারেশন লাগবে না, আপনি এর মাধ্যমে হয়তো ভালো থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আরো একটি ফোন এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ডক্টর হলে আমার ডাক্তার থেকে বলছি, আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যাঁ, আমি নীলা বলছি। আমার কয়েক মাস আগে আমার পাইলস হয়েছিল। তো আমি একজন মহিলা ডাক্তারকে দেখিয়েছিলাম। তো ওকে বললো যে আপনার পাইলস হয়েছে, এই জন্য আমাকে ওষুধ দিচ্ছিল জাসলান আর মবিকল। এইটা সে আমাকে বলছিল 3 মাস খাওয়ার জন্য, কিন্তু আমি 1 মাস খাওয়ার পরে এই 20 দিনের মতো আমার খাওয়া হচ্ছে না। এখন নতুন করে কি আমি ওটা খাবো? কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, ধন্যবাদ বোন। আমার মনে হয় আপনার যদি আবার সমস্যাটা হয়ে থাকে, আপনি সেই ওষুধটা নতুন করে না খেয়ে আপনি আবার চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি সমস্যাটা বারবার হতে থাকে, আমার মনে হয় একজন দক্ষ কোলোরেক্টাল সার্জন অথবা জেনারেল সার্জন যে এই বিষয়ে কাজ করে তাকে আপনি দেখান। অবশ্যই সে অনুসারে যদি ব্যবস্থা নেওয়া হয়, আপনি অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আমাদের ফেসবুক কমেন্টে চলে যাচ্ছি। বিলাল হোসেন, তিনি জানতে চাচ্ছেন, 6 মাস আগে অ্যানাল ফিশার অপারেশন হয়েছিল, কিন্তু সবসময় মলদ্বার ভিজে থাকে, মাঝে মাঝে রক্ত আসে, উনি বিদেশে থাকেন, উনি কি করতে পারেন? হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। 6 মাস আগে অ্যানাল ফিশার অপারেশনের পর এখন সাধারণত আপনার ভালো হয়ে যাওয়ার কথা, কারণ আমরা যখন অপারেশন করি অ্যানাল ফিশারের ক্ষেত্রে সাধারণত রোগীদের 2 থেকে 3 সপ্তাহ পরে সম্পূর্ণরূপে বা কখনো কখনো মাসখানেক সময় লাগে সে সুস্থ হয়ে যায়, তার কোনো ডিসচার্জ আসার কথা না। 6 মাসের পরেও যখন আপনার আসছে, আমার মনে হয় আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, ওকে দেখান এবং তদনুসারে ব্যবস্থা নিন। ধন্যবাদ ভাই আপনাকে। গুলশান আরা চৌধুরী, তিনি জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 16 মাস, ওর বাথরুম অনেক কঠিন হয়, কি করা যায় যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ বোন আপনাকে। আপনার মেয়ের বয়স 16 মাস। আমার মনে হয় খুব বেশি টেনশন করার কিছু নেই। 16 মাস বয়সে বাচ্চাদের সাধারণত পায়খানার বিভিন্ন রকম ইরেগুলারিটি থাকতে পারে। আপনি এখানে বলেননি আপনি কি তাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, পাশাপাশি অন্য কি খাবার খাওয়াচ্ছেন। আমি বলবো আপনি বুকের দুধ যদি খাওয়ান খুব ভালো কথা, এবং পাশাপাশি ঘরে তৈরি যে সমস্ত খাবার আপনি যেটা খান সেটি অল্প পরিমাণে বাচ্চাকে দেন। সাধারণত কোনো ফর্মুলা ফুড বা বাজারের তৈরি বিভিন্ন দুধ বা হরলিক্স বা নানান জাতীয় দ্রব্য সামগ্রী বা বাইরের খাবার এটা না দেই ভালো। এবং বাচ্চাকে সব রকম, একটা পূর্ণবয়স্ক মানুষ আপনাদের বাসায় যে সমস্ত রান্না হয় ওগুলি সব খাবারের অভ্যাস গড়ে তুলুন, প্রচুর পরিমাণে পানি খাওয়ান, সবজি খাওয়ান, আশা করি এটা ঠিক হয়ে যাবে। স্যার, আরো একটি ফোন এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর ওলা আমার ডাক্তার থেকে বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার শুনছেন, আপনি প্রশ্নটি করতে পারেন। আচ্ছা,
হ্যালো। হ্যাঁ আমার আমার প্রায় 10 বছর যাবত এই সমস্যাটা। আমার চুল যখন একটু টাইট হয় তখন রক্ত পড়ে এবং পায়খানার রাস্তা খুব ব্যথা করে। অনেকদিন থাকে, 3-4 দিন ওই ব্যথাটা থাকে আর মনে হয় যেন ফেটে গেছে। আগে 10 বছর আগে যেটা ছিল ওটা অনেক ছোট ছিল, আমার এখন মনে হয় বাইরে এবং ভিতরে সেটা অনেক বড় হয়েছে। যদিও আমি একটা ডাক্তার দেখাইতে, উনি বলছে যে এটা এখন অপারেশন না করলেও চলবে। বাট আমার নানান ধরনের সমস্যা হয়, যখনই আমার মনে হয় যেন এটার জন্য পেটে গ্যাস জমে থাকে, আমার গ্যাস বেরোতে পারে না। তারপর হচ্ছে মাঝে মধ্যেই বাথরুম খুব টাইট হয়ে যায় এবং ওই যখন খুব জোর করে বাথরুম করতে যাই তখন ওটা ফেটে গিয়ে রক্ত পড়ে এবং 4-5 দিন 7 দিন আমার ওটা ব্যথা সহ্য করতে হয়। আমি আসলে বুঝে উঠতে পারছি না আমি কি করবো। আর অপারেশনের ক্ষেত্রে আমি তো ভয়ও পাচ্ছি, তারপর আমার মনে হচ্ছে যে অপারেশন করলে হয়তো আমি ভালো হবো। এখন বুঝতে পারছি না আমি কি করবো। হ্যাঁ, ধন্যবাদ বোন আপনাকে। আপনার ইতিহাস শুনে মনে হচ্ছে আপনার অ্যানাল ফিশার হয়েছে। আপনার খুব বেশি কোনো কঠিন কিছু না, আপনার ভয়েরও কিছু কারণ নাই। যেহেতু সমস্যাটা বারে বারে হচ্ছে, আপনার প্রতি আমার সাজেশন হচ্ছে একজন সার্জনের শরণাপন্ন হন। অবশ্যই উনি এটা দেখে, আপনার যদি অ্যানাল ফিশার হয়ে থাকে এটার অপারেশন করবেন। অপারেশন করলে এটা খুব বেশি কাটাছিড়া হয় না, অল্প কাটা, হসপিটাল হয়তো একদিন থাকা লাগে, তারপর আপনি বাসায় 1-2 দিন রেস্ট নেবেন, সম্পূর্ণরূপে অজ্ঞান করারও প্রয়োজন হয় না। এটা একটা সিম্পল প্রসিডিউর, এটা করে ফেললে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এটা নিয়ে আপনি যেহেতু বারবার কষ্ট পাচ্ছেন, আমার মনে হয় বসে না থেকে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এটা চিকিৎসা নেন। ধন্যবাদ আপনাকে। ও, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ফোন করার জন্য। পম্পি সিং তিনি জানতে চেয়েছেন, আমার বাচ্চার রেকটাল পলিপ হয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। পায়খানা ঠিক আছে, তবে তার বয়স হচ্ছে 1 বছর 8 মাস, ছোট, তাই অপারেশন করছে না। হ্যাঁ, ধন্যবাদ বোন আপনাকে। যদি রেকটাল পলিপ হয়ে থাকে তাহলে অবশ্যই এটার অপারেশন করতে হবে। অপারেশন কোনো ভয়ঙ্কর কিছু না। পলিপ হচ্ছে এক টুকরা মাংস পায়খানা রাস্তার ভিতরে রেকটামে বা কোলনে হয়তো বেড়ে গেছে। এটা আমরা কোলোনোস্কোপির মাধ্যমে অথবা পায়খানার রাস্তার যদি খুব কাছাকাছি হয়ে থাকে বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমরা করে দিতে পারি এবং পলিপটা কেটে ফেলে দিলেই বাচ্চা ভালো হয়ে যাবে। তবে বাচ্চার যদি রক্ত না যায়, বাচ্চা যেহেতু ছোট, আপনি খুব বেশি চিন্তিত হবেন না এটা নিয়ে। যদি বেশি রক্ত যায় তাহলে তো অবশ্যই করে ফেলতে হবে। বাচ্চা যদি ভালো থাকে আপনি করাতে পারেন, করলে খুব বেশি কোনো সমস্যা হওয়ার কথা না। বাইরে কোনো কাটাছিড়া হবে না, কিচ্ছু না। শুধুমাত্র পলিপটা ফেলে দিলে আপনার বাচ্চার রক্ত যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, আপনি ইনশাআল্লাহ নিশ্চিন্তে থাকতে পারবেন। ধন্যবাদ বোন আপনাকে। আরেকটি প্রশ্ন করেছেন রাশিদ আল আসাদ মুন, তিনি জানতে চেয়েছেন সিরাপ কল কি নরম পায়খানা হওয়ার জন্য কার্যকরী? সিরাপ কল, COL, তিনি এটাই লিখেছেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা পায়খানা নরম করার একটা ঔষধ। তবে আমি বলবো পায়খানা নরম রাখার জন্য সবসময় আপনি যদি ওষুধ খেতে থাকেন তাহলে ওষুধের উপর আপনার একটা নির্ভরতা চলে আসবে, তখন আর স্বাভাবিকভাবে আপনার পায়খানা হবে না। কাজে আপনার যদি পায়খানা শক্ত হয় বা কোষ্ঠকাঠিন্য হয়, এটা কেন হচ্ছে, এটা কেন যাচ্ছে না, আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিন, সেই অনুসারে আপনি চিকিৎসা নিন। অনেক ক্ষেত্রে যদি কনস্টিপেশন থাকে, এটা বিভিন্ন রকম হয়ে থাকে। দেখা যায় মলদ্বারের কোনো সমস্যার জন্য কনস্টিপেশন হয়ে থাকে, অথবা কোলনের মধ্যে সংকোচন প্রসারণ যদি ঠিক মতো না হয় সেজন্য কনস্টিপেশন হয়ে থাকে। এটা আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করে থাকি। কারো যদি দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য হয়, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই কোষ্ঠকাঠিন্যটা কেন হচ্ছে সেটা নির্ণয় করে তদনুসারে চিকিৎসা নেওয়াটাই আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি। কারণ অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য এটা একটা উপসর্গ, কিন্তু এর আড়ালে বিভিন্ন রকম জটিল রোগ থাকতে পারে। যখন কোষ্ঠকাঠিন্য মনে করে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা না হয়, রোগীরা সাধারণত দেখা যায় অনেক ক্ষেত্রে খুব লেট প্রেজেন্টেশন, মানে অনেক পরে ডাক্তারের শরণাপন্ন হয়। তখন যেটা হয়তো সিম্পল কাজ ছিল সেটা অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায়। অনেক ক্ষেত্রে রোগীদের জীবনের প্রতি হুমকিও চলে আসে। ধন্যবাদ ভাই আপনাকে। সুব্রত মজুমদার তিনি শেয়ার করেছেন আমাদের সাথে যে আমি লাস্ট 6 মাস আগে অ্যানাল ফিশারের অপারেশন করিয়েছি, দেন 2 মাসের মতো বেড রেস্টে ছিলাম, এখন ভালো আছি। তবে গত 3-4 দিন আগে মলদ্বারের অন্য এক কর্নারে
একটি মাইক্রো সাইজের ব্রন টাইপের গোটা দেখতে পেয়েছি। হাত দিয়ে ধরলে ব্যথা হয়, বাট এমনি কোনো ব্যথা নেই। সামান্য একটু ফোলা এবং কোনো রক্ত আসে না। আমি খুব চিন্তিত যে এটার কি নতুন কোনো সমস্যা কিনা, আমাকে প্লিজ হ্যাঁ, জানাবেন। ধন্যবাদ ভাই আপনাকে। অ্যানাল ফিশার অপারেশন করার পর 2 মাস আপনার বেড রেস্টে থাকতে হয়েছে। কথাটা শুনে অনেকটা আমি আশ্চর্যান্বিত হচ্ছি, কারণ অ্যানাল ফিশার হচ্ছে অতি একটা সাধারণ অপারেশন। এটার পরে পরবর্তীতে সাধারণত রোগীদের স্বাভাবিক কাজকর্মই করার কথা। আর এখন আপনার যে প্রবলেমটা হচ্ছে, আমি মনে করি আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেটা দেখানো উচিত এবং সে অনুসারে চিকিৎসা নেওয়া উচিত। আসলে না দেখে তো কিছু চিকিৎসা করা যায় না। আমি আজকে আলোচনায় মা বোনেরা এবং আমার ভাইয়েরা একই রকম কোশ্চেন বিভিন্ন সময় করে থাকেন। আমি বলতে চাই, মলদ্বারে বিভিন্ন রকম রোগ হয়, যেমন অ্যানাল ফিশার, ফিস্টুলা, ক্যান্সার, আইবিএস, পেরিয়ানাল অ্যাবসেস, পলিপ, পাইলোনিডাল সাইনাস, প্রোক্টালজিয়া ফুগাস, এরকম হাজারো নাম আছে। কাজেই মলদ্বারের যে রোগী হোক না কেন, উপসর্গ হয়তো ব্যথা করা, হয়তোবা রক্ত যাওয়া, অথবা পুঁজ পড়া, অথবা পায়খানা নিয়মিত না হওয়া, কিন্তু এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সবগুলিকে পাইলস অথবা গ্যাস মনে করে বসে না থেকে কোনো চিকিৎসকের শরণাপন্ন হন, রোগটা নির্ণয় হোক এবং সে অনুসারে চিকিৎসা নেন, তাহলে আশা করি সঠিক চিকিৎসা পাবেন এবং ভালো থাকবেন। এবং প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করা যায়, তাহলে জটিল হওয়ার আগে যে সমস্ত জটিল রোগের ক্ষেত্রে যে সমস্ত কমপ্লিকেশন গুলি দেখা দেয়, সেগুলি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং অল্প ট্রিটমেন্টে আপনি হয়তো ভালো হয়ে যাবেন। অনেক ক্ষেত্রে হয়তো অপারেশনের প্রয়োজন হবে না, শুধু ঔষধই চলে যাবে। ধন্যবাদ ভাই আপনাদের। রাসেল হাসান তিনি জানতে চেয়েছেন, অপারেশন করিয়েছেন, ভালো আছেন, কিন্তু মাঝে মাঝে ব্যথা করে। তো এমন কি হতে পারে যে অপারেশনের পরে পুনরায় পাইলস হতে পারে? এখন আপনি কি অপারেশন হয়েছে আপনি কিন্তু বলেননি। এখন অপারেশনের পর অনেক সময় ব্যথা হতে পারে, কিন্তু কেন ব্যথা হচ্ছে সেটা কারণটা তো ভাই নির্ণয় করতে হবে, এবং নির্ণয় করার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। উনি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ পায়ের পথে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে দেখবেন, প্রক্টোস্কোপি, সিগমোইডোস্কোপি করে দেখবেন। তারপর যদি দেখা যায় কোনো সমস্যা না থাকে, তাহলে হয়তো আপনাকে কিছু ঔষধ অথবা কিছু নিয়ম কানুন দিয়ে দিবেন। যদি কোনো সমস্যা না থাকে, আপনি অবশ্যই ভালো থাকবেন। কামরুজ্জামান তিনি জানতে চেয়েছেন যে 2-3 মাস পর পর মলদ্বার দিয়ে রক্ত আসে, কি করণীয়? ভাই কামরুজ্জামান, আপনি কি রকম রক্ত যায়? তাজা রক্ত, কালো রক্ত, ফুটা ফুটা, না ফিনকি দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি বলেননি। যদি 3 মাস পর পর রক্ত যায়, কোনো অসুবিধা না থাকে, অনেক ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি প্রাথমিক ফার্স্ট ডিগ্রি হ্যামোরয়েড হতে পারে। ফার্স্ট ডিগ্রি হ্যামোরয়েডের ক্ষেত্রে আপনার যে বললাম, খাদ্যাভ্যাস, পানি, শাকসবজি, নিয়মিত এক্সারসাইজ করে ভালো থাকতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, অবশ্যই রোগটা নির্ণয় করতে হবে, একজন চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলে চিকিৎসক নির্ণয় করে আপনাকে যেভাবে উপদেশ দিবেন সেটা আপনি মেনে চলবেন, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। আমাদের আরেক ফেসবুক ফ্যান জানতে চেয়েছেন, আমার 8 মাস হয়েছে ফিস্টুলা, আমি এখন কি করব এবং এটা কি অপারেশন ছাড়া ভালো হয় কিনা? ধন্যবাদ ভাই। আপনার যদি রোগটা নির্ণয় করে থাকেন কোনো বিশেষজ্ঞ সার্জন, বলে থাকেন ফিস্টুলা, যদি এটা 8 মাস হয়ে থাকে, তাহলে আমি বলবো উনি যেভাবে বলেন সেটা অপারেশন যদি প্রয়োজন মনে করেন করে ফেলেন। কারণ ফিস্টুলা যদি হয়ে থাকে, অপারেশন ছাড়া ভালো হবে না। তবে আজকাল বিভিন্ন রকম, আপনি যেহেতু অপারেশনকে ভয় পান, ফিস্টুলা মানে কাটাছিড়া, ভালো হবে না, বারে বারে হতে পারে, সেই রকম যে আগে ধারণা ছিল। কারণ মলদ্বারে বিভিন্ন রকম রোগ হয়ে থাকে। এই রোগ যেটি হোক, মানুষ মনে করে ফিস্টুলা বা পাইলস হয়েছে। আসলে রোগটা নির্ণয় করে এটার কি পর্যায়ে আছে সে অনুসারে চিকিৎসা দিলে আপনি অবশ্যই ভালো হবেন। আর এটা অত্যন্ত সিম্পল একটা অপারেশন, আপনি তেমন কোনো কষ্টই পাবেন না। আমার মনে হয় যদি প্রয়োজন হয় করে ফেলেন, অবশ্যই ভালো থাকবেন। স্যার, আমরা জানি যে যে কোনো ক্ষেত্রে প্রতিরোধটাই আসল। তো পাইলস বা ফিস্টুলা যাতে না হয় সেক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, ধন্যবাদ। আমরাও চাই ডাক্তারের শরণাপন্ন আপনারা কম হন, আপনারা ভালো থাকেন, কিন্তু ভালো থাকার জন্য কতগুলি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। পাইলস কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? পাইলস প্রতিরোধের জন্য যেটা করতে হবে, প্রচুর পরিমাণে পানি, শাকসবজি খেতে হবে। আপনার রেড মিট অথবা আপনি চর্বিযুক্ত খাবার অথবা ফাস্ট ফুড, এগুলি যদি অ্যাভয়েড করেন, আপনি যদি প্রতিদিন প্রত্যুষে মলত্যাগের অভ্যাস গঠন করেন,
তাহলে পাইলস প্রতিরোধ করতে পারবেন। স্যার, আমরা জানলাম যে পাইলস কিভাবে প্রতিরোধ করা যায়, ফিস্টুলার ক্ষেত্রেও কি বিষয়টা একই রকম? না, ফিস্টুলা যদি আমরা রোগের ইতিহাস চিন্তা করি, ফিস্টুলাটা সাধারণত হয়ে থাকে সাধারণত এনাল যে বিভিন্ন রকম গ্ল্যান্ড আছে সেটার যদি ইনফেকশন হয় সেজন্য হতে পারে। ফিস্টুলাও অনেক ক্ষেত্রে আপনার যদি নিয়মিত মলত্যাগের অভ্যাস থাকে, পায়খানা যদি কঠিন না হয়, আপনি যদি হাইজিন মেনটেন করেন, আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, আপনি প্রতিরোধ করতে পারেন। কারো যদি দেখা যায় ডায়াবেটিস থাকে, সে মলত্যাগের অভ্যাস ঠিক মতো নাই, কখনো শক্ত হচ্ছে, অথবা পায়খানার রাস্তা সে চুলকাচ্ছে, অথবা অ্যানাল গ্ল্যান্ডের মধ্যে বিভিন্ন রকম ইনফেকশন হচ্ছে, সেই ক্ষেত্রে ফিস্টুলা হওয়ার প্রবণতা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে যাদের হচ্ছে বিভিন্ন রকম অসুবিধা রয়েছে, যেমন এইচআইভি পেশেন্টদের বিভিন্ন রকম তারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন না, তারা বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হন, সেজন্য ফিস্টুলা হয়ে থাকে। এই সমস্ত জিনিস থেকে যদি আমরা পরিহার করতে পারি, ধর্মীয় অনুশাসন মেনে চলি, ভালো থাকি, ভালো জীবনযাপন করি, তাহলে আমরা ফিস্টুলাও অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ স্যার। আমরা আসলে আমাদের সীমিত সময়ের একদম শেষ অংশে, এ পর্যায়ে আমাদের দর্শকবৃন্দদেরকে ডক্টরওয়ালা.কম সম্বন্ধে বলতে চাই কিছু। ডক্টরওয়ালা.কম হচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন এবং কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে রেজিস্টার্ড ডাক্তারদের সিরিয়াল নিতে আপনি কল দিতে পারেন 16484 এই নাম্বারটিতে, আবারও বলে দিচ্ছি 16484 এই নাম্বারটিতে, অথবা ভিজিট করতে পারেন www.doctorola.com। ডক্টরওয়ালা.কম এর সাথে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।